নমস্কার। পডকাস্ট এই শব্দটা আজকের দিনে খুবই পরিচিত একটা টার্ম। যারা পডকাস্ট দেখেন বা শোনেন তারা সবসময় এক্সপেক্ট করেন এমন কিছু যা তাদেরকে সমৃদ্ধ করবে, নতুন কিছু জানাবে, নতুন কিছুর সাথে পরিচয় করাবে। আর ঠিক সেরকমই একটা লক্ষ্য নিয়ে সামনে এসেছে HM এডুকেশন সেন্টার, একটা স্কুল। এবার স্কুল কি পডকাস্ট সেই অর্থে করায় না, কিন্তু আজকে তাদের একটা অন্য লক্ষ্য আছে। তাদের স্কুলের স্টুডেন্টদের তারা যথাসাধ্য শিক্ষা দিচ্ছেন তাদের কারিকুলাম অনুযায়ী, কিন্তু আজকের এই ডিজিটাল জামানায় যেটা খুব দরকার সেটা হচ্ছে ডিজিটাল জগতের সঙ্গে পরিচয় করে দেওয়া। আর ঠিক সেই জন্যই তাদের নতুন একটা প্রোগ্রাম বিয়ন্ড দ্য ব্ল্যাকবোর্ডস। আর আজকে সেই প্রোগ্রামেরই হোস্ট হিসেবে আমি হাজির আছি। আপনারা যারা আমাকে চেনেন তারা তো চেনেনই, যারা চেনেন না তাদের জন্য জানাই, আমার নাম ঝিলাম গুপ্ত। এবং আজকে এই আলোচনার প্রথম পর্বে যাকে আমরা সঙ্গে পেয়েছি তিনি মিস্টার রাজর্ষি রায়চৌধুরী, সাইবার গুরু বলে যাকে পরিচয় করিয়ে দেওয়া হয় আমাদের শহরে, এবং তিনি পেশায় একজন সাইবার লয়ার। আজকে তার সঙ্গে আমরা আলোচনা করব এই সাইবার জগতের বিশেষ কিছু দিক নিয়ে এবং জেনে নেব নানা রকমের তথ্য যা ছোট বড় সকলেরই কাজে লাগবে। কারণ আজকের দিনে কম্পিউটার বা সাইবার জগৎকে এড়িয়ে কিছুই করা যায় না। রাজস্বীদা, তোমাকে আলাদা করে ওয়েলকাম এসো বসো করতে পারলাম না, অলরেডি তুমি বসেই পড়েছো। সো প্রথমেই আমি স্টুডেন্টরা এখানে উপস্থিত আছেন তাদের প্রশ্ন তুমি পরবর্তীতে নেবে এই সেশনে। প্রথমে যেটা আমি তোমার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে সাইবার ল আর সাইবার ক্রাইম, এই দুটোর ডেফিনিশন একদম সহজে যদি ছোট্ট করে বলা যায়। তার আগে আচ্ছা, আমরা থ্যাঙ্কস জানাচ্ছি HM এডুকেশন সেন্টারকে, যারা এরকম বিয়ন্ড দ্য ব্ল্যাকবোর্ড এরকম একটা নেমে একটা পডকাস্ট শুরু করেছেন। এবং আমি আশা করি যে এরকম একটা ইনিশিয়েটিভ সেটা কিন্তু প্রত্যেক কটা স্কুলেরই কিন্তু নেওয়ার খুব প্রয়োজন। কারণ আমাদের সিলেবাসের বাইরেও কিন্তু এই যে বিয়ন্ড দ্য ব্ল্যাকবোর্ড এই কথাটা, এটার মধ্যে কিন্তু একটা আনকনভেনশনাল ওয়ে অফ এডুকেশন সেটা প্রমাণ পাচ্ছে। একদম আসি আমরা সাইবার ক্রাইম অ্যান্ড সাইবার ল, এই যে দুটো বিষয় বললি, সবার আগে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সাইবার শব্দটার মানে কি। হ্যাঁ, অ্যাবসলিউটলি। সাইবার কাকে বলে? সাইবার বিষয়টা হচ্ছে সামথিং উইচ ইজ রিলেটিং টু কম্পিউটার, ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক। এই তিনটে জিনিসকে কভার করে যেটুকু একটা ব্রহ্মাণ্ড হয় তাকে আমরা বলি সাইবার। এবারে যদি সেই সংক্রান্ত একটা লেজিসলেশন হলো, মানে একটা ল তৈরি হলো দেশে, তাকে আমরা বলবো সাইবার ল। ভেরি সিম্পল। ওই সাইবার মাধ্যমকে কাজে লাগিয়ে বা ওই সাইবার মাধ্যমের এগেনস্টে যদি কোনো অপরাধ সংগঠিত হয় তাহলে তাকে আমরা বলবো সাইবার ক্রাইমস। তাহলে সাইবারের বিষয়টা হচ্ছে কম্পিউটার, ইন্টারনেট আর নেটওয়ার্ক, এই তিনটে জিনিসকে মিলিয়ে হচ্ছে সাইবার। ফলে তার সংক্রান্ত লকে বলবো সাইবার ল, তার সংক্রান্ত ক্রাইমকে বলবো সাইবার ক্রাইম। ঠিক আছে, এবার ধরো স্টুডেন্টরা এখানে আছে, আমাদের আজকে মূল লক্ষ্যই হবে স্টুডেন্টদেরকে নানাভাবে সমৃদ্ধ করা এই বিষয়টার উপর স্পেসিফিক। তো ধরো আমি প্রথম একটা প্রশ্ন করি, এখানে সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করে, আর এখন এদের যা বয়স তার থেকেও কম বয়সী বাচ্চারা করে। কিন্তু দেখবে একদম সাম্প্রতিককালে একজন অ্যাডভোকেট, আমি জানি না তার নামটা কি নেওয়া সঙ্গত হবে, দরকার নেই, প্রসঙ্গটা নিয়ে আসছি। আমরা জানি অনেক রকমের অবসিনিটি এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাওয়া যায়। এবং দেখো, লোককে বললেই কেউ বলে, মানে তাদেরকে ডিফেন্ড করে বলে যে বাচ্চাদেরকে দেখানোর দরকার কি, আমরা কি ছোট ছিলাম না, ছোটবেলায় এরা মোবাইল পায় পেকে যায়, এসব বলে। কিন্তু দেখো, আমরা এটা অস্বীকার কিছুতেই করতে পারবো না যে পোস্ট কোভিড বা কোভিড যে সময় শুরু হলো সেই সময় থেকে বাচ্চাদের মোবাইলের ব্যবহারটা সঙ্গত কারণেই বেড়েছে। কারণ স্কুলগুলো ক্লাস নিয়েছে মোবাইলের থ্রু দিয়ে, ট্যাবের থ্রু দিয়ে বাচ্চারা সেই ক্লাস অ্যাটেন্ড করেছে অনলাইনে। তো আজকের যুগে দাঁড়িয়ে 2025 সালে আমি যদি এক্সপেক্ট করি একটা বাচ্চা মোবাইল চালাবে না, তো সেটা আমার বোকামি, আমার মূর্খামি হবে সেটা। আর সবসময় একটা বাচ্চাকে যখন মোবাইল অ্যাক্সেস দেয়া হচ্ছে, আমি কখনোই আশা করব না যে তাকে যেটা বারণ করা হবে সে সেটা সবসময় শুনবে। আমরাই ছোটোবেলায় শুনিনি, বাচ্চাদের ধর্মই সেটা, কারণ তার মধ্যে কৌতূহলটা ভীষণ পরিমাণে আছে যে এমন কি আছে যেটা আমায় দেখতে বারণ করা হচ্ছে। এবার ধরো এই অ্যাডভোকেট কিছু মানুষের বিরুদ্ধে কেস করেছেন বা থানায় জিডি করেছেন,
যে এরা অবসিন কন্টেন্ট বানাচ্ছে, যেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে একদম হলকার মতো আগুনের, এবং বাচ্চারা যখন সেটা দেখছে তাদের মধ্যে কুপ্রভাব পড়ছে। এই জিডিটা কি করা যায়? তার কারণ যাদের বিরুদ্ধে উনি কথা বলছেন তারা প্রত্যেকে বলছে এটা আমাদের ব্যাপার, আমি কি জামা পরে কন্টেন্ট বানাবো, আমি কিভাবে নাচবো, কিভাবে আমার শরীর প্রদর্শন করব, সেটা সম্পূর্ণ আমার হাতে। এই ব্যাপারে যদি একটু বলো। আমার মনে হয় এক্ষেত্রে না দুটো সেগমেন্টের খুব বড় ভূমিকা আছে। এক নম্বর হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েট করছে তাদের একটা সামাজিক দায়বদ্ধতা রয়েছে, যে আমি যা খুশি কন্টেন্ট, ডেফিনেটলি আমাদের স্বাধীন দেশ, আমাদের একটা কনস্টিটিউশন আছে, সেখানে নানান রকম আমাদের ফান্ডামেন্টাল রাইটস দেওয়া রয়েছে। কিন্তু আমরা না একটা অদ্ভুতভাবে একটা জিনিস ভুলে যাই, সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট ডাজন্ট কাম অ্যালোন, কারণ তার সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। আমরা শুধু ফান্ডামেন্টাল রাইটসটা নিয়ে ভাবি, আমরা ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে কিন্তু কেউ ভাবি না। একদম একদম। তাহলে আমাদের কিন্তু ফান্ডামেন্টাল রাইটটা ওই আলাদা করে আসে না, ফান্ডামেন্টাল ডিউটিসের সঙ্গে করে আসে। ফলে সেক্ষেত্রে যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের একটা বেসিক দায়বদ্ধতা রয়েছে, যে আমি যে কন্টেন্টটা ক্রিয়েট করছি সেটা সোশ্যাল ইম্প্যাক্ট কি হবে, এটা একটা প্রথম বিষয়। দ্বিতীয়ত হচ্ছে অবসিনিটি নিয়ে ভারতবর্ষের আইনে যথেষ্ট প্রভিশনস দেওয়া রয়েছে, যে সেখানে কিভাবে অবসিনিটিকে ডিসাইড করা হবে বা কি হবে না হবে সেগুলোকে ডিসাইড করা। কিন্তু এখানে এই সাইবার মাধ্যমের একটা সমস্যা যেটা, সেটা হচ্ছে যে সাইবার মাধ্যমটা তো শুধুমাত্র ভারতবর্ষে সীমাবদ্ধ নয়। তার যাদেরকে আমরা যাদের যেসব প্ল্যাটফর্মসগুলোকে আমরা ব্যবহার করি, সেই প্ল্যাটফর্মসগুলোর অধিকাংশই হচ্ছে বিদেশি প্ল্যাটফর্ম। সবকটাই হচ্ছে বিদেশি প্ল্যাটফর্ম। এই বিদেশি প্ল্যাটফর্মগুলো তাদের আবার অবসিনিটি রুলস হচ্ছে ডিফারেন্ট। হ্যাঁ, তুমি স্পষ্টভাবে যদি না হয় এবারে এটাকে ডিফাইন করাটা ইন দ্য ডিজিটাল এরিনা, দিস ইজ ভেরি ডিফিকাল্ট। এবং সেখানে এই যে বললাম না যে দুটো সেগমেন্টের একটা ভূমিকা রয়েছে, ইনফ্যাক্ট আমি বলবো তিনটে সেগমেন্টের ভূমিকা রয়েছে। এক নম্বর হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটার্স, দু নম্বর হচ্ছে গভর্নমেন্ট, যারা ল মেকার্স এবং ল এনফোর্স করবেন তারা, আর তিন নম্বর হচ্ছে যারা এই প্ল্যাটফর্মে জিনিসটাকে হোস্ট করছে তাদেরকেও কিন্তু, মানে আমি যদি একটা মার্কেট ডিসাইড করি, সোশ্যাল মিডিয়ার বিষয়টা তো একটা মার্কেটের উপরে চলে, আমি যদি একটা মার্কেট ডিসাইড করি তাহলে সেই মার্কেটে আমার নানান রকমের কালচার্স রয়েছে। তাহলে আমি ইউএসএতে যে কালচারটা দেখাতে পারি, আমি ইন্ডিয়াতে যে সেই কালচারটা দেখাতে পারি না, এটা সেই যে সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি, মানে যারা এই প্ল্যাটফর্মগুলোকে আমরা ইন্টারমিডিয়ারি বলি, তাদের অ্যালগরিদমে এটা থাকা উচিত। আচ্ছা, কিন্তু আমার যে আমি ওটাকে একদম একটা জেনারেলাইজ করে দিলাম যে সারা পৃথিবীতে নুডিটি বলতে একটাই জিনিস বোঝাবে, তা কিন্তু নাও হতে পারে। না, সেটা তো তুমি পার্সপেক্টিভটা বলছো একদমই প্ল্যাটফর্মের যারা ওনার, যারা ওটার অ্যাডমিন, তাদের ব্যাপারে বলছো। কিন্তু আমার কথা তো দেখো, যদি আমি লেটস সে মেটা একটা ইউনিভার্স তৈরি করেছে যার মধ্যে অনেক রকমের প্ল্যাটফর্মস আছে, ইনস্টাগ্রাম, হ্যানা ত্যানা অনেক কিছু আছে, ফেসবুক। কিন্তু কথা হচ্ছে মেটা যারা অপারেট করছে তারা আমেরিকায় বসে আছে, কিন্তু যারা মেটা ইন্ডিয়ার মধ্যে বসে কন্টেন্ট বানাচ্ছে তাদের বিরুদ্ধে কি ইন্ডিয়ান মানুষ কখনো এই ব্যবস্থা নিতে পারেন, যেটা উনি বলছেন? তার কারণ হচ্ছে আমাদের ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট যেটা রয়েছে, ভারতবর্ষের সাইবার ল, এই ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট ইজ আ গ্লোবাল ল। এই ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে প্রভিশন অনুযায়ী যে কোনো একজন মানুষ, তিনি বাইরের কোনো মানুষ যিনি ভারতবর্ষের কোনো একটা সিস্টেমকে অ্যাফেক্ট করছেন, কারণ এটাকে তো অ্যাফেকশন হিসেবেই ধরা হচ্ছে, ভারতবর্ষের কোনো একটা সিস্টেমকে বা তার সিস্টেম ইউজারকে অ্যাফেক্ট করছে, তার এগেনস্টেও কিন্তু মামলা ফাইল করা যাবে। কিন্তু যিনি করছেন তিনি তো নিজেই ভারতীয়, কিন্তু সেখানে কিন্তু বাইরের কোনো লোককেও করা যাবে, ইন্ডিয়ানকে তো করা যাবেই, মানে সেটা তো অ্যাজ এন ইন্ডিয়ান ল করা যাবেই। কিন্তু বাইরের কোনো মানুষ, মানে আমি একটা বাইরের কোম্পানি, সেই কোম্পানিকেও কিন্তু এই লয়ের আওতায় আনতে পারবো। ধরো আমি একজন, সো দিস ইজ দ্য গ্লোবালিটি অফ দি ল। আমি একজনের ভিডিও দেখেছি দুদিন আগে, আমি তোমাদেরকে অ্যাড্রেস করছি, তোমরা যখন এগুলো কিছু দেখতে পাবে, তোমরা সব সময় তোমাদের টিচারদের বা বাড়ির লোকেদেরকে অ্যাওয়্যার করবে, জানাবে যে দেখুন আমি এটা দেখেছি। আপনাদের কি মনে হয় এর বিরুদ্ধে কি কোনো রকম পদক্ষেপ নেওয়া যায়? কারণ তোমরা এখনো কেউ 18 নয়,
তোমরা হয়তো পারবে না, কারণ এর অনেক টেকনিক্যালিটিস থাকে, অনেক জটিলতা থাকে, কিন্তু তোমাদের টিচাররা পারবেন। তোমাদেরকে যারা বাড়িতে গাইড করেন, বাবা মা, টিচার্স, তোমাদের প্রাইভেট টিউটার, যাদের তোমরা চেনো বয়োজ্যেষ্ঠ হিসাবে, তারা কিন্তু পারবে। তো তোমরা জানাবে। আমি কীরকম বলি, ধরো ছোট্ট কথা, কিন্তু তার ইম্প্যাক্ট অনেক বড়। আর এখানে যারা টিচার্স আছেন সবাই মহিলা, তাই তাদের আরও বুঝতে সুবিধে হবে। একটি লোকটিকে আমি কি পদবাচ্য বলবো আমি জানি না, কিন্তু তাকে ঘিরে লোকে অনেক কন্টেন্ট বানায়। পুরো ব্যাপারে যাচ্ছি না, তার একটা কথা হচ্ছে, ও তো ওরকমই, ও টাকা চায়, ও মেয়েদের মতো, মেয়েরা যেমন ডাকলেই টাকা চায়। এই কথাটার বিরুদ্ধে কি কেস হতে পারে? কারণ তুমি একটা পুরো সমাজ, এটা ইন জেনারেলাইজ তো করা, এটা ইন জেনারেলাইজ করাটা ঠিক নয়, এবং তার এগেইনস্টে ডেফিনেট। এবং এখানে একটা ভারতবর্ষের আইন আছে, সেটা হচ্ছে ডিফেমেশন বলি আমরা, রাইট? কিন্তু সেটা তো ও পুরো গাড়ি। এবারে ডিফেমেশনের বিষয়টা একটু বলে রাখি। ডিফেমেশনের বিষয়টা হচ্ছে যে আমি কোনো একটা পার্টিকুলার মানুষের এগেনস্টে বা কোনো একটা অর্গানাইজেশন বা কোনো বক্তা, তার এগেনস্টে আমি ডিফেমেশনের মামলা করতে পারি, প্রোভাইডেড তিনি যদি একটা ওপেন প্ল্যাটফর্মে সেটাকে প্রচার করেন। ওপেন প্ল্যাটফর্মেই বলছি, মানে যদি এরকম হলো, অনেক সময় এরকম হয় যে হয়তো চ্যাটে কেউ কাউকে খারাপ কথা বলেছে, এবারে সেক্ষেত্রে গিয়ে দেখা গেল যে তিনি গিয়ে ডিফেমেশনের মামলা করতে গেলেন, তাহলে কিন্তু ডিফেমেশনের মামলাটা হবে না, কারণ ওটা ব্যক্তিগত স্তরে হচ্ছে তিনি পার্সোনাল, তার বিরুদ্ধে যে অফেন্সটা হয়েছে সেই অফেন্সের এগেইনস্টে মামলা করতে পারে, কিন্তু এখানে ডিফেমেশন লাইক করবে না। ডিফেমেশন হচ্ছে 5 জনের সামনে যদি আমাকে খারাপ বলা হয়, তবেই সেটা হবে ডিফেমেশন। এবার 5 জনের সামনে ব্যক্তিগত স্তরে গিয়ে কাউকে খারাপ বলছে তা নয়। ধরো এখানে আরেকটা, বাচ্চাগুলো বড় হচ্ছে, এখানে তোকে আরেকটা জিনিস বলি, এটা আমরা খুব কমনলি মিস্টেকটা করে থাকি। হয়তো কেউ আমাকে একটা খারাপ কথা বললো চ্যাটে, আমি করলাম কি, ওই চ্যাটটারই স্ক্রিনশট তুলে আমি ফেসবুকে পোস্ট করে দিলাম, দেখো লোকটি কত খারাপ। আমি করেছি। তার মানে কি হলো, আমায় কিন্তু সেই ডিফেম করলো না, আমি নিজেকে ডিফেম করে ফেললাম, আমি নিজেই নিজের ডিফেমেশনটা করে ফেললাম। ওয়াও, অ্যাচিভ করে নিয়েছি আমি কিছু, তোমরাও করো এরকম কিছু পারলে। তার মানে হচ্ছে কি যে, এবং সেখানে পরবর্তীকালে যদি তার এগেইনস্টে ডিফেমেশনের মামলা করা হয়, তাকে কিন্তু বুক করা যাবে না। অ্যাকচুয়ালি আমি কি করি, আমি তাকে এমন একটা এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে আমি আরেকটা জিনিস বলে, যখন ডিফেমেশনের প্রশ্ন এলো, টেকনিক্যাল বিষয় এটা, সেটা হচ্ছে ডিফেমেশনের মামলা কখনো পুলিশ স্টেশনে গিয়ে রেকর্ড করা যায় না। তার কারণ হচ্ছে কোর্ট যেতে হয়। তার কারণ হচ্ছে ইন্ডিয়ান লতে ডিফেমেশন কিন্তু কগনিজেবল অফেন্স নয়। ক্রিমিনাল ডিফেমেশন কগনিজেবল অফেন্স নয়। কগনিজেবল অফেন্স মানে পুলিশ যাতে নিজে থেকে এফআইআর ড্র করতে পারে তাকে বলে কগনিজেবল অফেন্স। তাহলে এটা কিন্তু কগনিজেবল, হ্যাঁ অনেক রকম আছে, প্রচুর আছে সেগুলো, কিন্তু এটা কিন্তু কগনিজেবল অফেন্স নয়। চুরি হলো, মার্ডার হলো, ডাকাতি হলো, দোজ আর অল কগনিজেবল অফেন্সেস। ডিফেমেশন ইজ এ নন কগনিজেবল অফেন্স। তার জন্য কি করতে হবে, তার জন্য উকিলবাবুদের শরণাপন্ন হয়ে তাকে কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে ডাইরেক্ট মামলা ফাইল করতে হবে। এবং যেহেতু আমি এই কথাটা ধরো শুনেছি ফেসবুকেই কোন একটা ভিডিওতে, তার মানে আমার তো এটা সাইবার ক্রাইমের আওতাতেই পড়ে যাবে, কারণ আমি তো সামনে দেখছি না, ফেসবুক এটা রেকর্ডেড একটা ভিডিও, এভিডেন্স ওটা, একদম, তার মানে আমি তোমাকেই ধরতে পারি একদম। আর এখানে যেটা করা সেটা হচ্ছে, যখনই সাইবার সংক্রান্ত কোনো একটা অপরাধকে আমরা রেকর্ড করব বিফোর দি পুলিশ বা বিফোর দি কোর্ট, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে ইউআরএলটা কপি করতে লাগবে। ইউআরএল কাকে বলে? ইউআরএল হচ্ছে আমরা যখন একটা পেজ খুলি, পেজের ওপরে অ্যাড্রেস বারে একটা অ্যাড্রেস লেখা থাকে, লিংকটা, ভিডিও লিংকটা, এটাকে আমরা চলতি ভাষায় বলি লিংক। আর ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড রিসোর্স লোকেটর, মানে সারা ইন্টারনেটের মধ্যে ওই পেজটা কোন জায়গায় অবস্থিত সেই লিঙ্কটা হচ্ছে ওই লোকেটরটা, এটাকে বলে ইউআরএল। ওই ইউআরএলটাকে কপি করতে হয়। যদি ইউআরএল পরবর্তীকালে কোনো সময় ডিলিটও করে দেয় কেউ, হয়তো একটা প্রোফাইলের এগেইনস্টে কমপ্লেন হলো, এটা ভালো করে শোনো, কিন্তু পরে হয়তো দেখা গেল যে এই প্রোফাইলটা কেউ ডিলিট করে দিল, যদি আমি ইউআরএল আগে কপি করে রাখি তাহলেও কিন্তু সেই লোকটিকে ধরা সম্ভব। তার কারণ হচ্ছে যে ইউআরএল একবার, আমাদের এই যে সোশ্যাল মিডিয়াতে বা ইন্টারনেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে কোনো জিনিস হারিয়ে যায় না, সব জিনিস থাকে।
ফলে আমরা যদি একটা কন্টেন্ট কোনোভাবে ক্রিয়েট করি, সেই কন্টেন্টটা যদি আমি ডিলিটও করে দিই, সামওয়্যার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই কন্টেন্টটা কিন্তু থেকে যাবে। আচ্ছা, তার লিঙ্ক, তার ক্রিয়েটারের ডিটেলস, সে কবে তৈরি করেছে, কতক্ষণ তৈরি করেছে, কোন ডিভাইস দিয়ে তৈরি করেছে, সেই ডিভাইসের IMEI নম্বর কত, বা সে যে কানেকশনটা দিয়ে তৈরি করেছে সেই কানেকশনের IP অ্যাড্রেস কি, এই এন্টায়ার ডিটেলসগুলো কিন্তু পুলিশের কাছে অ্যাভেলেবল, মানে তারা চাইলে সেই কোম্পানিগুলো প্রোভাইড করবে। আচ্ছা, অ্যান্ড দ্যাট ইজ আ ম্যান্ডেট বাই দি কোম্পানি। যদি গভর্নমেন্ট, কোর্ট বা ল এনফোর্সমেন্ট এজেন্সি, নট অনলি পুলিশ, চায় তাহলে দিতে হবে। তাদের কিন্তু বাধ্যতামূলকভাবে দিতে হবে। এবং সেটা আমাদের আরেকটা নতুন, এই IT অ্যাক্টের সঙ্গেই আরেকটা নতুন আইন রয়েছে, সেটা হচ্ছে ডিজিটাল মিডিয়া এথিক্স কোড। হ্যাঁ, ওই ডিজিটাল মিডিয়া এথিক্স কোডে 2021-এ সেখানে কিন্তু এই ম্যান্ডেটসগুলো দেওয়া আছে যে কারা কারা এই সোশ্যাল মিডিয়া যারা হ্যান্ডেল করছে আর কি, যারা ইন্টারমিডিয়ারিস, কারা সিগনিফিকেন্ট সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারিস, এই সমস্ত ডেফিনিশন, তাদের কি বক্তব্য, তাদের কি করণীয়, তাদের কি ম্যান্ডেট, সমস্ত কিছু একদম ক্লিয়ারলি দেওয়া আছে। ফলে এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ জানা যে আমরা যে সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করছি, সেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমাদের কি কি জিনিস জড়িত, কি কি আইন জড়িত, বা তার লসগুলো কি কি রয়েছে, তার ফর্মালিটিস কি কি আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু ওভারঅল জেনে রাখাটা খুব প্রয়োজন। ঠিক আছে দাদা, আমি তাহলে এই প্রসঙ্গটা থেকে বেরিয়ে একবারে ডিরেক্ট চলে যাবো, যেহেতু আমাদের হাতে অনেকটা সময় নেই, সাইবার ক্রাইমের দিকে। আমাদের দেশ তো বিরাটভাবে এগিয়েছে মানে সাইবার প্রযুক্তির ক্ষেত্রে, কিন্তু যত প্রযুক্তির ক্ষেত্রে আমরা উন্নতি করেছি, যত মানুষ এই ব্যাপারটার সাথে ইনভলভড হয়েছেন সাধারণ জীবনে, তত কিন্তু সাইবার ক্রাইমের সংখ্যাও বেড়েছে লাফ দিয়ে দিই। সাইবার ক্রাইম কি সেটা তুমি একদম প্রথমে আমাদেরকে ডিফাইন করেছো খুব ইজিলি, কিন্তু সাইবার ক্রাইমের দ্বারা মানে সাইবার ক্রাইমের যারা ভিকটিম, তারা কিভাবে ভিকটিম হয়ে পড়ছেন এবং কিভাবে সেটা এড়ানো যেতে পারে, ওটা একটু যদি শর্টে বলো। বেশ, ইটস এ ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন। সাইবার ক্রাইম, যে কোনো একটা সাইবার ক্রাইম, ইউ জাস্ট চুজ এনি সাইবার ক্রাইম ফ্রম দি মার্কেট, যে কোনো একটা সাইবার ক্রাইম তুলে নে, দেখবি তাতে বেসিক্যালি আমাদের তিনটে জিনিসের ক্ষতি হয়। একটা হচ্ছে তথ্য, একটা হচ্ছে অর্থ, আর একটা হচ্ছে সম্মান। রাইট, এই তিনটে জিনিসের বাইরে কিন্তু আর কিচ্ছু যায় না। আর এই তিনটে জিনিস যদি যায় আর কিছু বাকি থাকে না, রাইট? তাহলে প্রথম আমরা যেটাতে কনসেন্ট্রেট করব সেটা হচ্ছে অন ডেটা, তথ্য। কারণ অর্থ আর সম্মানেরও মূল হচ্ছে তথ্য, এবং এটার জন্য রেসপন্সিবিলিটি হচ্ছে আমাদের যারা ইউজার্স এবং তাদের সোশ্যাল মিডিয়া ইউজিং হ্যাবিট। এটা হচ্ছে আমাদের তথ্য চলে যাওয়ার ওয়ান অফ দ্য মেজর ইনসিডেন্ট, মানে মেজর রুট কজ বলবো। এবারে কেন? তার কারণ হচ্ছে যে প্রথমত হচ্ছে আমরা যখনই একটা ডিভাইস পারচেস করছি, আমি ধরে নিলাম অ্যান্ড্রয়েড, iOS খুব কম সংখ্যক মানুষ ব্যবহার করে, অ্যান্ড্রয়েড হচ্ছে ম্যাক্সিমাম। আমি একটা অ্যান্ড্রয়েড ডিভাইস পারচেস করবার পরে প্রথম যখন আমি আমার একটা গুগল অ্যাকাউন্ট খুলে সেটাকে আমি রেজিস্টার করলাম, আমি তখনই কিন্তু সেই ডিভাইসটাকে আই এম গিভিং এভরি পারমিশন টু দ্য ডিভাইস। সেই ডিভাইস ক্যান অ্যাক্সেস, আমার সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারে। তাহলে অ্যাজ আ ডেটা জায়েন্ট আমি প্রথমেই কিন্তু আমার সমস্ত তথ্য গুগলের কাছে দিয়ে দিলাম। কিন্তু তাও আমি কোম্পানিটাকে আননেসেসারি ট্রাস্ট করি। আচ্ছা, আমরা সবাই আমরা কোম্পানিটাকে আননেসেসারি ট্রাস্ট করি, এবং ট্রাস্ট করে আমাদের সমস্ত পার্সোনাল সেন্সিটিভ ইনফরমেশন থেকে শুরু করে আমাদের কাজের ইনফরমেশন পর্যন্ত সমস্ত কিছু আমরা গুগল ড্রাইভে রাখছি, আমাদের ছবি আমরা গুগল ফটোজে রাখছি, আমাদের ইমেলস আমরা গুগলের থ্রু দিয়ে করছি, আমাদের অফিসিয়াল কমিউনিকেশন আমরা হোয়াটসঅ্যাপে ইউজ করছি। তাহলে আমরা সমস্ত কিছুই কিন্তু সেটা দিয়ে ব্যবহার করছি উইথ আ ইমেন্স অ্যামাউন্ট অফ ট্রাস্ট, যে সে আমাদের তথ্য নিয়ে কিছু করবে না, তাই তো? নেক্সট, তার মানে কি আমার এই এন্টায়ার বিষয়টা কিন্তু বেসড অন ট্রাস্ট। এবারে ধরা গেল যে এরকমই প্রচুর কোম্পানি রয়েছে যারা আমাদেরকে বিভিন্ন রকমের অ্যাপস
ডাউনলোড করবার জন্য গুগল প্লে স্টোর বল বা অন্য কোনো স্টোর থেকে বা অন্য কোনো জায়গা থেকে সেখান থেকে আমাদেরকে করছে, অ্যালিওর করছে যে আমি তোমাকে এই সার্ভিসটা দেবো, তুমি যদি এই অ্যাপটা ডাউনলোড করো। আমি যখনই অ্যাপ একটা ডাউনলোড করলাম তখন কি হলো, আই এম গিভিং পারমিশনস টু দি অ্যাপস, এবং তার মধ্যে একদম ব্ল্যাঙ্কেট পারমিশন দিয়ে আমরা সব কিছুর, আমাদের ফটো, গ্যালারি, ভিডিও, আমাদের SMS বক্স, আমাদের কন্ট্যাক্ট ডিটেলস, সমস্ত কিছু দেখেন অ্যাক্সেস, আমরা একটা ব্ল্যাঙ্কেট পাওয়ার দিই হলো। তাহলে এখান থেকে আমাদের তথ্য চলে গেল। যখনই আমাদের ডেটা চলে যাচ্ছে সেই ডেটাগুলোকে ব্যবহার করা হচ্ছে ফর 2 ডিফারেন্ট রিজনস। একটা হচ্ছে ব্যবসার উন্নতির জন্য। আজকে ধর তুই একটা জায়গায় বাজার করতে গেলি, একটা মাল্টি স্টোরে বাজার করতে গেলি, তুই ঝ্যাঁটা ন্যাতা পেলি না, এরকম কখনো হয়? তুই যা চাইবি সব পাবি। তাহলে তারা তো আর অ্যাস্ট্রোলজার নয় যে তারা সব তোর হাত গুনে বলে দিতে পারলো যে তুই কি চাস। কি করে তারা বোঝে? তারা স্ট্র্যাটেজিফাই করে ইউজার বিহেভিয়ার অ্যান্ড ইউজার পারচেজ বিহেভিয়ারটা, তারা কি কি কিনতে পারে, কি কি জিনিস কিনতে পারে এবং কি কি জিনিস তারা ইতিহাসে কিনেছে, তারা সেই অনুযায়ী কিন্তু তাদের পারচেজ অর্ডারগুলো রেডি করে। দ্যাট ইজ ওয়াই ইউ গেট এভরিথিং। একটা প্রশ্ন করবো এর মধ্যে, এই যে আমরা অনেক বন্ধুদের কাছে শুনে থাকি, এবং এটা আমি লাস্ট 4-5 বছর হলো শুনছি, তার আগে কিন্তু শুনিনি। এমন না যে তার আগে ফোন ছিল না, আমাদের হাতে ছিল, অনেকেই অ্যান্ড্রয়েড ফোন পেয়ে গেছে ততদিনে। লোকে বলে ফোন সব কিছু শোনে। আমরা ধরো একটা ল্যাপটপ নিয়ে কথা বলছি, দ্য মোমেন্ট আমি ফোন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যে কোনো খুলবো, আমার কাছে ল্যাপটপের বিজ্ঞাপন আসতে থাকে, কোন ল্যাপটপে কি ছাড় আছে, কে নতুন ল্যাপটপ লঞ্চ করেছে, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কি যাচ্ছে, কারা বেচছে। এটা কি সত্যি? একদম। আমি যে প্রশ্নটা, যে উত্তরে আছি, সেই উত্তরটা হচ্ছে আমরা কিভাবে অ্যাফেক্টেড হই। ফোন শোনে? হ্যাঁ, আমরা যেটা আছি সেটা হচ্ছে আমরা কিভাবে অ্যাফেক্টেড হই। তুই যে প্রশ্নটা করলি সেটা হচ্ছে আমরা কিভাবে সাবধান হতে পারবো এই অ্যাফেকশন থেকে। আমি এই পয়েন্টটা মনে করাবি, আমি পরে আসছি। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে আমাদের বিভিন্নভাবে ডেটা চলে যাচ্ছে। তারপরে দেখবি আরেকটা জিনিস, প্রচুর মানুষ আছে যারা ফেসবুক, মানে এখন যেটা মেটা, সেখানে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশনস আসে। ওই তোমাকে কার মতো দেখতে, বাড়িটা কেমন হবে, গাড়ি কেমন হবে, আপনার মৃত্যু কিভাবে হবে, পরের জন্ম কিভাবে হবে, পরের জন্মের প্রফেশন কি হবে, এইসব নানান রকম লিউক্রেটিভ আনসার আসে, কোয়েশ্চেন্স আসে, এবং সেখানে কেউ না কেউ খেলে সেটাকে ফরওয়ার্ড করে, এবং ওইটা দেখে আমার মনে হয় যে আমিও তাহলে খেলি। ওখানে দেখবে একটা অপশন আছে ট্যাপ টু প্লে বলে। হ্যাঁ, ট্যাপ টু প্লে। এই ট্যাপ টু প্লে মানে হচ্ছে ইট ইজ আ কন্ট্রাকচুয়াল অব্লিগেশন বিটুইন দ্য কোম্পানি অ্যান্ড ইউ। যখনই আমি ওটাকে ট্যাপ করলাম তার মানে ইট ইজ ইউর সিগনেচার, মানে তুই সই করলি, তুই অ্যাজ ইফ একটা এগ্রিমেন্টে সাইন করলি যে তুমি আমার সব নিয়ে নাও, এটাতে আমি কনসেন্ট দিলাম। আমরা যেন করি, ট্যাপ করলাম মানে হচ্ছে আই এম গিভিং কনসেন্ট। হলো? তার মানে এই যে কনসেন্ট আমি দিলাম, তাতে ওই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটা আমার সমস্ত জিনিসপত্র নিয়ে নিল। ইন লিউ অফ দ্যাট, তার পরিবর্তে আমাকে একটা মনোগ্রাহী আনসার দিল, যেটা আমি শেয়ার করলাম, 500,000 লাইক পেলাম, আমার জীবন ধন্য হয়ে গেল, রাইট? কিন্তু আমি এটা বুঝতে পারলাম না যে কোম্পানিটা আমাকে ফ্রিতে এরকম একটা সার্ভিস দিচ্ছে, সেই কোম্পানিটা টিকে আছে কিভাবে? সেটাই। তাহলে সেই কোম্পানিটা কি নিচ্ছে আমার থেকে? সে কিছু দিচ্ছে মানে সে তো আমার থেকে নিচ্ছে, সে তো আমার থেকে 1 টাকাও নিচ্ছে না। তাহলে কি নিচ্ছে? তথ্য নিচ্ছে। এই তথ্যগুলো সে কি করবে? এই তথ্যগুলোকে সে একটা সর্টিং করে তথ্যগুলোকে বিক্রি করবে বাজারে। কারা কিনছে তথ্য? এই তথ্য কিনছে 2 রকমের লোক। এক রকমের লোক হচ্ছে, প্রথম যেটা বললাম, যারা ব্যবসায়ী। ধর একটা স্কুলের, এই স্কুল একটা মার্কেটিং করবে, একটা সেশনে মার্কেটিং করবে, আমার স্টুডেন্টদেরকে কল করবে যে আমার স্কুলে আসো, আমার স্কুলের এই হচ্ছে লিগেসি, দিস ইজ গুড ফর গুড কজ। তাহলে তার জন্য সে কি 60 বছরের লোককে ফোন করবে? করবে না। কাকে ফোন করবে? স্টুডেন্ট লেভেলের লোকজনদের বা তার বাবা মাদের। তাহলে এটার একটা ক্যাটেগরাইজেশন হবে, একটা কল লিস্ট তৈরি হবে। এই কল লিস্ট ইজ রেডিলি অ্যাভেলেবল ইন মার্কেট। আচ্ছা, কিনতে পাওয়া যায়, মানে তার এজ কত, তার ইনকাম, এভরিথিং কিনতে পাওয়া যায়। আচ্ছা, হলো?
আমি একটা ডায়াগনস্টিক সেন্টার করব, তা আমি কি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে কল করব? 50 বছরের লোক, 50 বছর অ্যাবাভ করব, তার ডেটাবেস কিনতে পাওয়া যায়। তার মানে আমার ব্যবসা অনুযায়ী আমি ডেটাবেস ইজ অ্যাভেলেবল। তাহলে এই ডেটাবেসটাকে কেউ না কেউ তৈরি করছে, তাহলে ডেটাবেসটা পাচ্ছে কোত্থেকে? পাচ্ছে হচ্ছে ফ্রম দ্য ইউজার্স, ফ্রম কোটি কোটি ইউজার্স অ্যাভেলেবল আছে, অ্যাভেলেবল। তাদের থেকে এই ডেটাবেসগুলো কালেকশন হচ্ছে, র ডেটাটা কালেকশন হচ্ছে, তারপরে অ্যালগরিদম আছে, এআই আছে, তাই দিয়ে এটাকে ম্যানিপুলেট করে, তাই দিয়ে একটা লিস্ট তৈরি হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ সোল্ড ইন মার্কেট। এবার আমার এই ফোন শোনার কথাটা বলো। হ্যাঁ, এবার এই যে ফোনটা যে শুনছে সেটাও কিন্তু একটা ডেটা। কিন্তু ফোন শুনবে কেন, মানে কিভাবে শুনবে? কেন? তাহলে কি আমি ফোন অফ করে গল্প করব? না, তার কারণ হচ্ছে অফ করবো না, অফ করবো পার্টিকুলার একটা জিনিস। আমাদের এই ফোনের মাইক্রোফোন আছে, আমরা যখন কল করি তখন আদার সাইড যে শুনতে পাই সেই মাইক্রোফোনে শুনতে পাই। তাহলে এই যে মাইক্রোফোনটা রয়েছে, এই মাইক্রোফোন ইটসেলফ ইজ আ ডিভাইস যেটা ইনস্টল করা যায় ফোনে। এই মাইক্রোফোনের পারমিশনটা আমরা দিয়ে থাকি কোনো অ্যাপকে, সবই তো ইয়েস ইয়েস করতে হয়, সবেতে আমরা ইয়েস ইয়েস করে ঢুকে যাই। এবার এই মাইক্রোফোন অ্যাক্সেসের পারমিশনটা আমরা কিছু অ্যাপকে দিয়ে রাখি। সেই অ্যাপ চাইলে আমরা যখন খুশি, যেখানে খুশি, কোথায় কি কথা বলছি, ইনক্লুডিং এই পয়েন্ট অফ টাইমেও হয়তো ফ্রডস্টাররা বসে শুনছি, ওরে বাবারে আমাদের এগেনস্টে কথা বলা হচ্ছে, কারণ তারা হয়তো সেটা শুনতে পাচ্ছে, মাইক্রোফোন অ্যাক্সেসটা তাদের রয়েছে। তার জন্য উচিত হচ্ছে যেটা করা, সেটা হচ্ছে আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের সেটিংসে চলে যাব, আমাদের ফোনের সেটিংসে যাব। সেটিংসে গিয়ে সেখানে আমরা ওপরে সার্চ করব হচ্ছে পারমিশন ম্যানেজার। আছে সবার ফোনে? আছে, সবার ফোনে আছে। আমরা সার্চ করব পারমিশন ম্যানেজার। আচ্ছা, এই পারমিশন ম্যানেজারে গিয়ে সেখানে আমরা দেখব যে আমরা কোন কোন সার্ভিসের পারমিশন কোন কোন অ্যাপকে দিয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা সেটাকে মডিউলেট করব এবং আমরা যাদেরকে এই স্পেশালি গুগলকে যদি আমরা মাইক্রোফোনের পারমিশনটা অফ করে দিই, তাহলে কিন্তু আমাদের এই সাজেস্টিভ ভিডিওস বা সাজেস্টিভ পোস্টগুলো আর আসবে না। আচ্ছা, যদি ধরো আমি নেটটাই অফ করে রাখি, সেরকম সেনসিটিভ গল্পগুজব চলছে। হ্যাঁ, আমি তো অনেক সেনসিটিভ ইনস্টিটিউশন যেখানে ধর আমাদের ট্রেনিং এর জন্য বলে, সেখানে পর্যন্ত আমি এটা বলি যে একটা সেনসিটিভ ইনস্টিটিউশন যেখানে একটা বোর্ড মিটিং চলছে, যে বোর্ড মিটিং এ হয়তো একটা পলিসি ডিসিশন হচ্ছে, সেখানে ইউ ডোন্ট কিপ ইউর ফোন ইন্টারনেট অন। ইন্টারনেটটা হচ্ছে আমাদের এই যে কমিউনিকেশনের জরিয়া, মাধ্যম। তাহলে আমি যদি ইন্টারনেটটাকে বন্ধ করে দিই, আমার অ্যাক্সেস আসবে না, আচ্ছা, অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না। বা সেটা যদি হয়তো আমি ইন্টারনেট বন্ধ করতে পারছি না কারণ আমার ওয়াইফাই এ চলছে, আমি ওয়াইফাইটা ক্লোজ করে দেবো। আমি আজকাল সেটাই করি, এয়ারপ্লেন মোড করে রেখে দিই। এয়ারপ্লেন মোড করে রেখে দিলাম। এবারে সেই মিটিং শেষ হলো, তারপরে আমি এয়ারপ্লেন মোড অন করলাম, তাহলে আমার ওই মিটিং এর যে কন্টেন্টটা সেটা কিন্তু অন্য কোনো অ্যাপ শুনতে পাবে না। একটু সাইবার বুলিং নিয়ে বলো না, যেহেতু আমরা স্কুলে আছি। হ্যাঁ, সাইবার বুলিং বিষয়টা হচ্ছে যে কিছু একটা অ্যাকশন যেটার মাধ্যমে কোনো একটা মানুষকে ছোট করা হয়। এবারে আমি একটা জিনিস বলি, এই সাইবার বুলিং নিয়ে না স্পেসিফিক কোনো সেকশনই নেই আইটি অ্যাক্টে। আচ্ছা, কেন নেই? তাহলে যারা আইন বাড়িয়েছে তারা তো আর বোকা নয়। তারা কেন রাখে? তার একটা কারণ হচ্ছে কি, প্রথমে একটা রেখেছিল সেন্ডিং অফেন্সিভ মেসেজেস ভায়া ইলেকট্রনিক কমিউনিকেশন, সেকশন 66A। আচ্ছা, একটা সেকশন রেখেছিল যেটা খুব কমনলি আমরা ফেস করি থাকি। অফেন্সিভ মেসেজ ইলেকট্রনিক কমিউনিকেশনে আছে, মেয়েরা প্রচুর ফেস করে। পরে যেটা হলো সেটা হচ্ছে, আমি হয়তো তোকে সকালবেলা কি হয়তো দুপুরবেলা বললাম, ঝিলাম গুড মর্নিং, তুই বলি রাশিদা তোমার এত সাহস হয় কি করে আমাকে গুড মর্নিং বলার? গুড নাইট বলবে সকাল না? হ্যাঁ, তার কারণ হচ্ছে ইউ হ্যাভ টেকেন দ্য ওয়ার্ড গুড মর্নিং অ্যাজ অ্যান অফেন্স। কে কোনটাকে অফেন্স বলছে? এবার কে কোনটাকে অফেন্স বলবে? কিন্তু অফেন্সিভ ওয়ার্ডের তো আর কোনো লিস্ট নেই। ফলে আমি হয়তো সত্যি করেই ভালো করে বললাম যে তুই না এই কাজটা খুব ভালো করেছিস, অথচ তুই কাজটা যে করেছিস তাতে তুই স্যাটিসফাইড নোস, তোর মনে হলো বোধহয় আমি তোকে প্যাক দিচ্ছি, তুই ব্যাপারটাকে অফেন্সিভ নিলি। সেটাই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তার মানে কি,
তার মানে কি ব্যাপারটা হচ্ছে যে উইচ ইজ অ্যান অফেন্স এন্ড উইচ ইজ নট অ্যান অফেন্স, এটা কিন্তু কোনো আইনে ওয়েল ডিফাইন্ড কিন্তু নয়। কিছু ধরো বেশিরভাগ মেয়ে, কিছু মেয়ে কি বেশিরভাগ মেয়েকেই কিন্তু এটা ফেস করতে হয়। তারা যখন অনলাইনে থাকে, অনলাইন বুলিং কিরকম, তোমার সাথে ফ্রেন্ডশিপ করবো হঠাৎ করে, তোমার দেখতে ভালো দিয়ে একটা হাবি জাবি ছবি পাঠিয়ে দিলাম, না এগুলো তারপরে তো যেটা হলো বুলিং এর আন্ডারেই পড়ে। শুধু অফেন্সিভ মেসেজেস বা নয়, অনেক সময় ভিডিও কল করা হলো, ডিরেক্ট ভিডিও কল করে দেয়। হ্যাঁ ডিরেক্ট ভিডিও কল করা হলো। এবারে এই যে ভিডিও কলটা করা হলো, এতেও কিন্তু আমাদের আরেকটা জিনিসের প্রবলেম হতে পারে। আমাদের স্টুডেন্টরা যারা এখানে প্রেজেন্ট রয়েছে বা টিচার্সরা রয়েছে, তাদের সবাইকেও বলবো, আমাদের একটা ক্রাইম আমরা ভীষণভাবে পাই এবং এখন সেটা ক্রমাগত বাড়ছে। সেই ক্রাইমটাকে আমরা বলি সেক্সটর্শন। রাইট, হ্যাঁ। এই সেক্সটর্শন ক্রাইমটা কি? এক্সটর্শন কথাটা আমরা ভালো করে বুঝি। এক্সটর্শন মানে হচ্ছে কাউকে চাপ দিয়ে কিছু নেওয়া, ঠিক আছে? এটা যদি না করিস তাহলে তোকে এটা করতে, এটা যে এক্সটর্শন, হ্যাঁ, বা আমি ব্ল্যাকমেল, পরিষ্কার ব্ল্যাক। এইটাই যদি সেক্সুয়াল মেথডে হয় তাহলে তাকে আমরা বলি সেক্সটর্শন। কিরকম নর্মালি কি হয়, হঠাৎ করে দেখা গেল তো অপরিচিত একটা খুব ক্যাজুয়াল টাইম, আমরা তো রাত্রিবেলা শুয়ে আছি, ঘুমোচ্ছি, বা হয়তো ভোরবেলা হঠাৎ করে একটা ভিডিও কল এলো একটা অপরিচিত নাম্বার থেকে। আমি ভিডিও কলটা যেই রিসিভ করবো, এরকম ভাবে কি হবে, আমার ফেসটা দেখতে পাওয়া গেল। যখনই আমার ফেসটা দেখতে পাওয়া গেল, আমি হঠাৎ করে উল্টো সাইড থেকে দেখবো একটা নিউড ভিডিও বা একটা নিউড ছবি দেখা যাচ্ছে। আমি অপ্রস্তুত হয়ে ব্যাপারটাকে ক্লোজ করে দিলাম, কিন্তু ওই যে 1-2 সেকেন্ড আমি কলটায় রাখলাম, তাতে আমার ফেসটা আদার সাইডে রেকর্ডেড হয়ে গেল। কারণ তারা কি করে, তারা এই কলটা করবার আগে স্ক্রিন রেকর্ডার বলে যে অপশন, সেটাকে অন করে রাখে, এটা রেকর্ড হয়ে গেল। তারা তখন এই ডিপ ফেক যে ভিডিওস তৈরি করা যায় এআই এর মাধ্যমে, সেই ডিপ ফেক ভিডিওস দিয়ে আমার একটা নিউড ভিডিও তৈরি করলো আমার ফেস দিয়ে। এবার বোকামোটা কোন জায়গায় আমরা করি, দেখ, আমার এটা তৈরি করলো, তৈরি করার পরে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করলো যে তুমি যদি আমাকে এত টাকা না দাও, এই ভিডিওটা আমি তোমার যত পরিচিত লোক আছে সবার মধ্যে পাঠিয়ে দেবো, তুমি রাত্রিবেলা এই কাণ্ড করো। হলো, তাহলে তারা আমার যে পরিচিত লোক তার অ্যাক্সেসটা পাচ্ছে কোত্থেকে? ফ্রম আওয়ার সোশ্যাল মিডিয়া সাইটস। কারণ সেখানে কে আমার বাবা, কে আমার মা, কে আমার বোন, কে আমার দাদা, এটা কিন্তু আমরাই ইয়ারমার্ক করে রাখি। ওকে, রাইট, হ্যাঁ, করি তো। 1 নম্বর করে রাখি। 2 নম্বর যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে ফ্রেন্ড লিস্ট ভিজিবল করে রাখি। তার মানে ফ্রেন্ড লিস্ট যদি ভিজিবল থাকে, আমি যে কোনো একটা ফ্রেন্ডের কাছে যাবো, যে প্রথমে দেখায়, যাদের সাথে ম্যাক্সিমাম কথা হয়, অ্যালগোরিদম তাদেরকে এই লিস্টে দেখাবে। আমি তাদের একজনের কাছে যাব, বা ওই যে আমি ফ্যামিলি লিস্ট করে দিয়েছি তাদের একজনের কাছে যাব, গিয়ে তাদের মেসেঞ্জারে ঢুকবো, মেসেঞ্জারে ঢুকে ভিডিওটাকে পোস্ট করব, পোস্ট করে স্ক্রিনশট নিয়ে আবার ভিডিওটাকে অফ করে দেবো। এই ক্ষেত্রে করণীয় কি? কিছুই না। প্রথম করণীয় হচ্ছে যে কোনো একটা সাইবার ক্রাইমের ক্ষেত্রে, সেটা আমার ডেটা সংক্রান্ত ক্ষতি হোক, আমার অর্থ সংক্রান্ত ক্ষতি হোক, বা এই সেক্সটর্শন হচ্ছে সম্মান সংক্রান্ত ক্ষতি, মানে ওই যে থার্ড যেটা বললাম আমার ডিগনিটি, যে কোনো একটা সাইবার ক্রাইমের ক্ষেত্রেই প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে প্রথম 5 মিনিট মাথা ঠান্ডা করা। কারণ আমরা ওইটাই সবচেয়ে ভুল করে ফেলি। প্রথম 5 মিনিট কিচ্ছু না করা, নাথিং, এবং জাস্ট টেক ডিপ ব্রিথস অ্যান্ড কুল ইয়োরসেলফ ডাউন। হলো, তারপরে সেকেন্ড কাজ হচ্ছে 1930-তে কল করা। 1930 সবাই এটা নোট করে রাখবেন। মেক ইট আ কন্ট্যাক্ট লিস্ট, কন্ট্যাক্ট ডিটেলস এটা লিখে রেখে দেওয়া। 1930 এটা হচ্ছে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের হেল্পলাইন নাম্বার। যদি 1930-তে আমরা না পাই, তাহলে আমরা কি করব, cybercrime.gov.in এই সাইটে গিয়ে আমরা কমপ্লেন ফাইল করব। ঠিক আছে? তাহলে আমাদের যে কোনো একটা জিনিসের ক্ষতি হলেই আমাদের কিন্তু কমপ্লেনটা ফাইল করতে হবে। এবং কোনোভাবে যদি কেউ মানে ছোটরা বড়রা হ্যান্ডেল করতে নিতে পারে, তাও বড়দের ক্ষেত্রেও হ্যান্ডেল করাটা খুব অসুবিধাজনক হয়,
অনেক সময় কি হয়, কোনো একটা হাজব্যান্ডকে এরকম একটা সেক্সটর্শন করে একটা ব্ল্যাকমেলের ভিডিও তৈরি করলো, দিয়ে তার ওয়াইফকে পাঠিয়ে দিল, সে একটা খারাপ আর তাদের ধারণা মধ্যে হবে। একটা সাংসারিক অশান্তি তৈরি হয়ে গেল। হুম, ফলে এই ধরনের প্রবলেমগুলো হয়। আর ছোটদের ক্ষেত্রে কি হয়, তারা তো আর হাতে টাকা থাকে না, এবার তাদেরকে যখন এক্সটর্ট করা হচ্ছে, তারা এই রোড থেকে ধার চাইতে পারে, অথবা কি করতে পারে, অথবা এইসব সিচুয়েশন থেকে বাঁচতে গিয়ে দেখা গেল হয়তো তারা তাদের বাবা মায়েদেরই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের ডিটেলস তারা অ্যাক্সেস করে ফেলছে। হুম, 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 এক্ষেত্রে একটাই জিনিস করণীয়, সেটা হচ্ছে প্রথমে নিজেকে মাথা ঠান্ডা করে দেওয়া। হুম, 2 নম্বর হচ্ছে, সে যে ভিকটিম অফ আ ক্রাইম, এটা তার মেন্টারকে, সেটা সেই মেন্টার কিন্তু একজন বন্ধু হতে পারে, একজন ম্যাচিওরড বন্ধু হতে পারে, হুম, তাকে বলা, বা বাবা মাকে বলা, বা টিচার্সদেরকে বলা স্কুলে, হুম, এটা কিন্তু ম্যান্ডেটরি করতেই হবে, আদারওয়াইজ কিন্তু সে আরো বেশি ফেসে যাবে ব্যাপারটা। হুম, হ্যাঁ, এবং এক্ষেত্রে আমি বাবা মা বা টিচার তাদেরকেও একটা জিনিস বলবো, হুম, সেটা হচ্ছে এরকম অবস্থায় যদি কেউ পড়ে, আপনারা আননেসেসারি তার উপরে প্রথমে চড়াও হবেন না, হুম, কারণ তাতে তার মোরালটা ভেঙে যাবে। হুম, সে যে আপনাকে বিশ্বাস করে একটা কথা বলল, হুম, সেটা কিন্তু পরবর্তীকালে সে আর বলবে না, কারণ সে বলবে আরে বাবা আমি বললেই তো আমাকে কানমোলা খেতে হয়। হুম, ফলে এটাও কিন্তু প্রথমত যে যারা বলছে তাদেরকেও যতটা সাবলীল হতে হবে, যাকে বলছে তাকেও ততটা সেনসিটিভ হতে হবে। দাদা আমাদের হ্যাঁ। সময়টা অনেকটাই ক্রস হয়ে গেছে, শেষের পথে প্রায়। তো আমি লাস্ট একটা প্রশ্ন করব। দেখো, যখন প্রাপ্তবয়স্ক মানুষরা তারা এই ধরনের ভুল করে ফেলেন, তাহলে চান্সেস আর হাই যে যারা কম বয়সী, যারা এখন স্কুল লেভেলে পড়াশোনা করছে, তারা এই ধরনের ভুল আরো বেশি করতে পারে, কারণ তারা অতটা ম্যাচিওর নয়। এবং বড়দের ক্ষেত্রেও যেখানে এত সেনসিটিভ ইনফরমেশন লিক হয়ে যাওয়ার চান্সেস আছে, একটা স্কুল স্টুডেন্টের কাছে তো নিজের ব্যাংক অ্যাকাউন্ট নেই বা থাকে না জেনারেলি, সে কিভাবে সাইবার বুলিং এর খপ্পরে পড়তে পারে? সাইবার বুলিং এর জন্য সবসময় যে ব্যাংক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন তা নয়, না, মানে সাইবার ক্রাইমের আওতায় তারা Cyber কিভাবে crime আসতে পারে? প্রথম কথা হচ্ছে এখন আমাদের প্রচুর পরিমাণে মোবাইল ইউসেজ বেড়েছে। হুম, মোবাইল ইউসেজ বাড়ার জন্য আমাদের যেটা দুটো বেসিক প্রবলেম, একটা হচ্ছে যে আমাদের এই যে ডেটা লিকেজ, এটা একটা বড় প্রবলেম, হুম, তার সাথে আমাদের সম্মানহানি এটা হতে পারে। আর তৃতীয়ত আরেকটা জিনিস খুব বড় প্রবলেম হচ্ছে, সেটা কিন্তু সাইবার ক্রাইম রিলেটেড প্রবলেম নয়, সেটা হচ্ছে বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স দেখা যাচ্ছে। হুম, এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্সগুলোর মধ্যে আমরা অনেক ছোটদেরকেও দেখতে পাচ্ছি, হয়তো সে একদম ক্লাস 3-4 এর বাচ্চা, হুম, হুম, তারা হয়তো দেখা গেল যে ওই ইউটিউব স্ক্রল করতে করতে এমন কিছু ভিডিওস দেখে ফেলেছে, তাদের একটা সিনিয়র দাদাকে দেখলে একটা অন্যরকম ফিলিং হচ্ছে, তারা তো মনে হলো অন্যরকম কিছু একটা ভাবছে, ইনফ্লুয়েন্সড হয়ে গেল কম বয়সে। ইনফ্লুয়েন্সড হয়ে যাচ্ছে, কারণ তাদের মধ্যে সেই অ্যাডোলেসেন্সটা বা সেই বেড়ে ওঠার হরমোনাল খেলাগুলো তো চলছে, সেটা তো ন্যাচারাল। হুম, হুম, এবং তার সাথে যদি ব্যাপারটা আবার ইনস্টিগেটেড হয় থ্রু ইন্টারনেট, হুম, তখন কিন্তু সেটা খুব মারাত্মক জায়গায় যায়। বাবা মায়েদের উচিত অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম যারা চাইল্ড সাইকোলজিস্ট তাদের সাথে কথা বলা এবং ব্যাপারটাকে প্রপারলি অ্যাড্রেস করা, কারণ এই ধরনের সমস্যা কিন্তু আমরা প্রচুর পাচ্ছি, হুম, মানে এটা কিন্তু ফেলে দেওয়ার মতো ইস্যু নয় এই প্রবলেমগুলো কিন্তু। এবং দরকার হলে স্কুলেও যারা সাইকোলজিক্যাল বিষয়গুলো দেখেন, মেন্টার্স, তাদেরকেও কিন্তু এই ব্যাপারটা ভীষণ সচেতন হতে হবে যে এই ধরনের ইস্যুস যাদের কাছে আসছে তারা কিন্তু এই ব্যাপারগুলোকে যাতে প্রপারলি অ্যাড্রেস করে, বেশ। এটা একটা খুব বড় ইস্যু। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে অনেক সময় ভয়েস চেঞ্জ করে হুম, হুম, বা বিভিন্ন রকম ইয়ে করে, আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি, এই ব্যাপারটা খুব মজার হবে, হুম। কিন্তু ব্যাপারটা খুব সিরিয়াস। আমি জাস্ট দুটো ভয়েস শোনাচ্ছি, মানে এআই যেটা। এআই জেনারেটেড ভয়েস, হুম, আমি জাস্ট দুটো ভয়েস শোনাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। ইউ ক্যান ডিফারেন্সিয়েট। একটু মাইক্রোফোনের সামনে আমি মাইক্রোফোনের সামনে ধরছি। হ্যাঁ, শুনছো? কালকে থেকে তো তোমার সাথে আমার কন্টিনিউয়াসলি কথা চলছে, আমরা তো একে অন্যকে চিনেছি, তুমি চিনতে পারছো তো? আমি উদিতা বলছি। বলছি যে তাহলে আমরা কবে দেখা করব? আমাদের দেখা করাটা কিন্তু বাকি, অনেক কথা বলার আছে তোমাকে, তুমি কিন্তু তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো। আর তোমাকে আমি যে কথাগুলো বলেছিলাম তোমার মনে আছে তো? আমার যদি কিছু হেল্প লাগে আমি কিন্তু তোমায় বলবো, তুমি কিন্তু কাইন্ডলি আমাকে হেল্প করে দিও।
হ্যাঁ, অ্যাকচুয়ালি লাইক ইউ, তুমি জানো তো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, ওকে, একটা পুরুষ কণ্ঠ শুনেছি। এটা একটা পুরুষ কণ্ঠ কিছু একটা স্টেটমেন্ট বললো, কিন্তু যে স্টেটমেন্টটা বললো সেটা হচ্ছে একজন মহিলার স্টেটমেন্ট, কারণ নামটা উদিতা। এর নামটা তার উদিতা। এবার উদিতার ভয়েস। হ্যাঁ শুনছো, কালকে থেকে তো তোমার সাথে আমার কন্টিনিউয়াসলি কথা চলছে। আমরা তো একে অন্যকে চিনেছি, তুমি চিনতে পারছো তো? আমি উদিতা বলছি। বলছি যে তাহলে আমরা কবে দেখা করব? আমাদের দেখা করাটা কিন্তু বাকি, অনেক কথা বলার আছে তোমাকে। তুমি কিন্তু তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো। আর তোমাকে আমি যে কথাগুলো বলেছিলাম তোমার মনে আছে তো? আমার যদি কিছু হেল্প লাগে আমি কিন্তু তোমায় বলবো, তুমি কিন্তু কাইন্ডলি আমাকে হেল্প করে দিও। হ্যাঁ, অ্যাকচুয়ালি লাইক ইউ, তুমি জানো তো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, উদিতা খুবই স্মার্ট মেয়ে। উদিতা খুব স্মার্ট। এবারে আমরা এইটাকে কতটা স্মার্টলি নেব সেটা হচ্ছে আমাদের উপর, রাইট, যে আমরা ব্যাপারটাকে কতটা স্মার্টলি ডিল করতে পারবো। মানে এটা কি এআই জেনারেটেড ভয়েস? দিস ইজ অ্যান এআই জেনারেটেড ভয়েস, এবং এই যে ভয়েসটাকে এআই জেনারেট করা হলো, দিস ইজ অ্যান ওপেন সোর্স সফটওয়্যার। একটা ওপেন সোর্স সফটওয়্যার দিয়ে যে কোনো একটা ভয়েসকে চেঞ্জ করে দেওয়া যায়, এবং সেটা আমি পাঠিয়ে দিলাম। আমি একটা ফেক প্রোফাইল তৈরি করলাম। একটা জিনিস বলে রাখি, বাচ্চাদের মধ্যে প্রচুর এই ইস্যুসগুলো থাকে, ফেক প্রোফাইল তৈরি করে একটা মজা নিতে চায়, কিন্তু এই ফেক প্রোফাইল তৈরি করা ইজ এ ক্রাইম। সেটা কিন্তু যাতে একেবারে না হয়। ওকে, তাহলে এটা একটু সবার কাছে পৌঁছে দেওয়া ইনফরমেশনটা। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যা ইনফরমেশন পাবো সেটাকেই যেন অন্ধভাবে বিশ্বাস না করা। এমনও হতে পারে হয়তো কোনো একজন স্টুডেন্টের কাছে টিচারের নাম করে বা টিচারের প্রোফাইল থেকে, টিচারেরই প্রোফাইল থেকে একটা মেসেজ এলো, বা কোনো হয়তো কো টিচার্সদের থেকে এলো, এই আমি অমুক জায়গায় ভীষণ ফেসে গেছি, তুমি আমাকে এই টাকাটা পাঠিয়ে দাও, আমি গিয়ে তোমাকে ক্যাশ দিয়ে দেবো, এরকম একটা কিছু মেসেজ এলো। হোয়াট শুড উই ডু? আমরা কি সঙ্গে সঙ্গে টাকা পাঠিয়ে দেবো? আমাদের উচিত হচ্ছে ইমিডিয়েটলি তাকে কল করে ক্রস চেক করা। ইন্টারনেটে একটাই হচ্ছে থাম্ব রুল, সেটা হচ্ছে বিলিভ নাথিং। ইফ ইউ ক্যান বিলিভ নাথিং, তবেই কিন্তু ইউ আর সেফ। এটা খুব গুরুত্বপূর্ণ। তো গো ফর আ ক্রস চেক। দাদা, একটু স্টুডেন্টরা যারা সামনে আছেন, হ্যাঁ, অন্তত দুটো প্রশ্ন ওদের কিছু প্রশ্ন আছে। প্রশ্নটাও শর্ট রেখো, ক্রিস্প রেখো, উত্তরটাও সেরামই রেখো, বিকজ টাইম একদমই বা আমরা এক্সিডও করে গেছি আই গেস। মানে প্রশ্ন হোক সহজ, উত্তর হোক জানা, কাইন্ড অফ। স্যার, বলছিলাম আমরা ইন্টারনেটে অনেক লিংকস দেখে থাকি, অনেক লিংকস অ্যাক্রস আমরা আসি, তো আমরা আইডেন্টিফাই কি করে করব যে কোন লিংকস গুলো সেফ আর মানে কোনগুলোতে ক্লিক করা উচিত, কোনগুলো থেকে আমাদের হার্মফুল আছে আমাদের দূরে থাকা উচিত? ঠিক। প্রথম হচ্ছে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যতগুলো লিঙ্কস পাই সেই লিঙ্কসগুলোর মধ্যে একদম প্রথমে যেটা ইউআরএল বললাম না, ইউআরএলটা স্টার্ট হয় উইথ HTTP দিয়ে স্টার্ট হয়। আমরা দেখব whether it is HTTPS or not. HTTPS যদি থাকে তাহলে দ্যাট ইজ এ সিকিউরড লিঙ্ক। এবার সিকিউরড লিঙ্কটা কেন হয়, তার কারণ হচ্ছে যে ওই লিঙ্কটা তৈরি যে করেছে তার কেওয়াইসিটাকে নিয়ে তবে এসটা দেওয়া হয়। ঠিক আছে, মানে এস স্ট্যান্ডস ফর সিকিউরিটি, তবেই কিন্তু সেই সিকিউরিটিটা দেওয়া হয় তার কেওয়াইসি নিয়ে। তার মানে সেখান থেকে যদি কোনো অপরাধ হয় তাহলে কাউকে না কারুর একজনের কেওয়াইসি পাওয়া যাবে। ঠিক আছে, ট্রেসেবল। কিন্তু HTTP ট্রেসেবল নাও হতে পারে, যদিও এটা কিন্তু থাম্ব রুল নয়। আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে হঠাৎ করে দেখা গেল যে আমার কাছে একটা লিঙ্ক এলো হোয়াটসঅ্যাপে, এই লিঙ্কটায় আমি ক্লিক করলাম কি করলাম না এটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু সেটা ডাউনলোডেড হয়ে গেল। তার জন্য যেটা করণীয়, বা একটা ছবি, এই গুড নাইট গুড মর্নিং মেসেজেস GIF, সেটা আমাদের ভয়ঙ্কর একটা ক্রিটিক্যাল প্রবলেম হয়। তার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে ওই হোয়াটসঅ্যাপে সেটিংসে গিয়ে আমাদেরকে অটো ডাউনলোড বলে যে অপশনটা রয়েছে, সেই অটো ডাউনলোডটাকে অফ করে রাখা। অটো ডাউনলোড মিডিয়া এ একটা অপশন আছে। এই অটো ডাউনলোড মিডিয়াতে 3টে সেগমেন্ট আছে, 3টে সেগমেন্টকেই নো মিডিয়া করে দেওয়া।
তাহলে কি হবে, তাহলে আমাদের আননেসেসারি ফাইলসগুলো অটো ডাউনলোডেড হয়ে যাবে না। আর এখন যেটা প্রেজেন্ট ট্রেন্ড, সেই ট্রেন্ডে কিন্তু এখন আর ফিশিং কল করে বা এই ধরনের লিঙ্ক পাঠিয়ে বা কোনো একটা কিছু করে কিন্তু ফ্রড হচ্ছে না। এখন ফ্রডের পার্সপেক্টিভটা পাল্টে গেছে। এখন কি করছে, একটা ম্যালওয়্যার পাঠিয়ে দিল। এই ম্যালওয়্যারটা কি থাকে, .apk বলে একটা ফাইল থাকে। এই .apk কিছু ফাইলস, এই ফাইলগুলো অটো ডাউনলোডেড হয়ে যাবে আমাদের মোবাইলে যদি আমাদের ওই অটো ডাউনলোড অপশনটা অন থাকে। সেই জন্য ওটাকে অফ রাখতে হবে। Sir, I would like to ask add something. Sir, the malware you were talking about, so same incident few months back, one of our colleague teacher, same incident happened, sir. So all of a sudden we have school groups, sir, in WhatsApp. All of a sudden from her side, lots of this small APK they were entering in all the groups. Literally around 15 to 20 groups were there. So all of a sudden, and we, as a teacher, we thought that since it has been coming from a senior teacher, something important was there. But many teachers opened that, and all of a sudden, one of us, sir, they instructed us that do not open such things. And after some time or while, hours later on, we came to know that from ma'am's account, bank account, certain amount, quite a big amount has been deducted. It was deducted. So this APK is basically a problem right now. How to deal with this type of situations when all of The first thing is prevention. So what is the preventive measure? You have to put the auto download option off, both from the groups and from your personal chat. Okay. So if auto download is off, then nothing will be downloaded. Even if it comes, it will never be downloaded in your mobile on the very first instance, unless you tap and download it. Okay. So the first thing is whatever comes, you just go for a cross check. যে ম্যাডাম আপনি কি এটা পাঠিয়েছেন, বা স্যার আপনি কি এটা পাঠিয়েছেন। At that time, sir, at that moment, her phone was also unable to call her. No problem. When it will be available, I will cross check and then I will take action. অনেক সময় এরকম হয়, মানে আই এম জাস্ট ক্রিয়েটিং আ প্লট লাইক দিস। সাপোজ আমি ওকে কল করলাম, আমি ঝিলামকে কল করে বললাম যে আমি তোকে একটা আপডেট পাঠাচ্ছি, তুই ফোনে এই আপডেটটাকে অন করে নে, আপডেটটাকে করে নে। তাহলে যখনই আমি ওকে বললাম, ওই আপডেটটা পাঠালাম, খানিক বাদে কি হবে, ফোনটা সুইচ অফ হয়ে যাবে। এবারে যখনই সুইচ অফ হয়ে গেল, দেন আই কল্ড হার পেরেন্টস, কল করে বললাম যে ওর একটা ভয়ঙ্কর প্রবলেম হয়েছে, এখন আমি নিয়ে যাচ্ছি হসপিটালে, আমাকে ইমিডিয়েটলি এত টাকা পাঠাও। দেন দ্য পেরেন্টস উইল কল হার ফর ক্রস চেক, কারণ আমি বলে দিয়েছি ক্রস চেক করতে হবে। তাহলে ইমিডিয়েটলি দে উইল কল হার। এবার যখনই কল করলো কি পাবে, ফোন ইজ সুইচড অফ। এবং সেই পয়েন্ট অফ টাইমে আপনারা চিন্তা করুন, তখন যাদের কাছে এরকম একটা ইমার্জেন্সি কল গেল, তাদের মাথার কি ঠিক থাকবে না। সো ইচ অ্যান্ড এভরি টাইম উই হ্যাভ টু কিপ আওয়ার হেড কুল, উই হ্যাভ টু টেক টাইম, দেন ইউ টেক অ্যাকশন। দ্য ফার্স্ট থিং ইজ প্রিভেনশন। কারণ একটা কিছু অ্যাফেকশন হয়ে গেলে কিন্তু আর কিছু করার নেই। টাকা চলে গেলে ফেরত পাওয়াটা কিন্তু ওই বঙ্গলক্ষ্মী বাম্পার কাটার মতো, পেতে পারি নাও পেতে পারি, কিন্তু টাকা যাতে না যায় তার জন্য আমরা প্রিভেনশন নিতে পারি। উই ক্যান বি ওভারশিওর। আমরা তো স্টুডেন্টদের মেন্টাল ক্যারিয়ার কাউন্সেলিং করি, তো ডাক্তার, ইঞ্জিনিয়ার এন্ড আদার প্রফেশনস উই অলওয়েজ রেকমেন্ড দেম। এখানে একটা যেহেতু আমরা যে সাইবার ক্রাইম নিয়ে কথা বলছি, when there is a crime, তার একটা অপোজিট পার্টটাও আছে যেখানে আপনারা আছেন। তো এই প্রফেশনে যাওয়ার জন্য আমাদের যারা বাচ্চা আছে, দে আর মানে সাইবার ক্রাইমটা ইন্টেলিজেন্ট বাচ্চারাই মনে হয় একটা লেভেল অফ ইন্টেলিজেন্স নিয়েই করা হয়, তারপরে যারা ইন্টেলিজেন্স আছে ভুল পথে সেটা ইউজ করে। তো আমাদের বাচ্চাদের কিভাবে সেখানে করবো, যারা দে আর রিয়েলি ইন্টেলিজেন্ট ইন দিস সাইবার মোড, তারা এই প্রফেশনটাকে পজিটিভ ওয়েতে কিভাবে অ্যাপ্রোচ করবে, কি করলে তারা এগোতে পারবে, সেটা দিকটা। এখানে মানে আমাদের সাইবার ক্রাইমের স্পেশালি দুটো পার্ট আছে। একটা হচ্ছে মানে আমি যদি সাইবার ক্রাইমটাকে অ্যাজ আ প্রফেশন হিসেবে নিতে চাই, মানে সাইবার ল বা সাইবার সিকিউরিটি, ক্রাইমকে তো আর প্রফেশন হিসেবে নিতে চাই না, কিন্তু যদি সিকিউরিটিকে আমরা প্রফেশন হিসেবে নিতে চাই, তাহলে আমাদের দুটো পার্ট আছে। একটা হচ্ছে টেকনিক্যাল পার্ট আর একটা নন টেকনিক্যাল পার্ট।
নন টেকনিক্যাল পার্ট হচ্ছে যেটাতে আমি বিলং করি, মানে বিং আ সাইবার লয়ার, আমি সাইবার লয়ের পার্টটা দেখি। আর কিছু রয়েছে যারা হচ্ছে টেকনিক্যাল ইস্যুস দেখে। টেকনিক্যাল ইস্যুসের মধ্যে তারা সিস্টেম সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি, সো দেয়ার ইজ আ ভাস্ট অ্যান্ড ভেরিয়াস অপশন। এথিক্যাল হ্যাকিং, পেনিট্রেশন টেস্টার্স, এরকম প্রচুর পেন টেস্ট এরকম প্রচুর আছে। তো এথিক্যাল হ্যাকিং এ প্রথমত বাচ্চাদের একটা অদ্ভুত ক্রেজ আছে রিগার্ডিং এথিক্যাল হ্যাকিং। আমার কাছে এলেই বলে, স্যার আপনি এথিক্যাল হ্যাকিং শেখান কিনা। তো এটা একটা খুব অদ্ভুত প্রশ্ন সবার আছে, কিন্তু এথিক্যাল হ্যাকিং ব্যাপারটা কি এটাই সবার জানা নেই। মানে তারা ভাবে বোধহয় হ্যাকিং কথার মানে চুরি, এথিক্যালি চুরি করাকে বোধহয় এথিক্যাল হ্যাকিং বলে, কিন্তু ব্যাপারটা তো আর নয়। চুরি কোনোদিনই এথিক্যাল হয় না, চুরি ইজ চুরি। কিন্তু এথিক্যাল হ্যাকিং এর কনসেপচুয়ালিটি ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। তো এখানে আমাদের যেটা মানে আপনারাও যেটা করতে পারেন সেটা হচ্ছে যে তাদেরকে কেরিয়ার প্রসপেক্ট হিসেবে তারা যদি লিগাল ফিল্ডে আছে, ইফ দেয়ার ইজ আ লয়ার দেন দ্যাট পারসন ক্যান বি আ সাইবার লয়ার। যদি কেউ ইঞ্জিনিয়ার হলো তাহলে তারা অন্যান্য টেকনিক্যাল ফিল্ডসে যেতে পারে। ইঞ্জিনিয়ার করেও তারপরেও তারা ল করতে পারে। দ্যাট ইজ আ ভেরি ডেডলি কম্বো, মানে তারা টেকনিক্যালটাও জানে, লটাও জানে, তাহলে দ্যাট ইজ আ ভেরি গুড কম্বো। তাহলে এরকমভাবে কেরিয়ার পার্সপেক্টিভটাকে দেখা যায়। অ্যান্ড জব রোল হিসেবে দেয়ার আর সেভারাল, মানে দেয়ার আর থাউজেন্ডস অফ জব রোলস, মানে সেটা বলা একটা পডকাস্টে ইম্পসিবল। না, এখানে আমি একটা জিনিস বলবো, টেকনিক্যাল স্টাডি যতটা ইম্পর্টেন্ট, লিগাল স্টাডিও ততটাই ইম্পর্টেন্ট। মানে আজকে ধরুন আমি যদি একটা অর্গানাইজেশনে আছি, তাহলে আই শুড নো দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দি অর্গানাইজেশন ফার্স্ট। তার জন্য আমাকে লয়ার হওয়ার দরকার নেই। মানে আজকে ধরুন আপনারা রয়েছেন, স্টুডেন্টরা রয়েছে, তারা কেউই লয়ার নন, কিন্তু তারা সবাই কিন্তু একটা নিয়ম মেনে চলছে। তাহলে আমি যখন একটা সাইবার এনভায়রনমেন্টে যাব, so each and every person who belongs to the cyber environment, they should know the basic rules and regulations, that's it. মানে তার জন্য তাদেরকে যে সাইবার লয়ার হতে হবে তা নয়, কিন্তু they should know the basic laws, কি করলে ভুল, মানে কোনটা করলে ভুল কোনটা করলে ঠিক, এইটুকু ব্যাপার শেখাই যায় আর কি। মানে দ্যাট ইজ আ ভেরি লুসিড সাবজেক্ট। অ্যান্ড সাইবার লয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস বলতে, ইটস ভেরি কানেক্টেড উইথ সাইকোলজি। ফলে সেক্ষেত্রে আমাদের দু তিনটে জিনিস, আমাদের গ্রিড একটা খুব বড় ফ্যাক্টর, যে আমরা ভীষণ গ্রিডি, আমরা সার্ভিসের জন্য গ্রিডি, আমরা প্রোডাক্টসের জন্য গ্রিডি। এই পুজোর টাইম আসছে, জামা কাপড় কেনবার সময় আননেসেসারি লিঙ্কে ক্লিক করবেন না, ফলে এখানে প্রচুর প্রবলেম হতে পারে। আর মানে আমরা সম্পর্কের জন্য গ্রিডি, আমাদের গ্রিডটা বিভিন্ন পার্সপেক্টিভে রয়েছে, ফলে এই গ্রিড পার্সপেক্টিভটা আমাদের বুঝতে হবে। আর এই প্রত্যেক কটা গ্রিড পার্সপেক্টিভকেই কিন্তু সাইবার ফ্রডস্টাররা তাদের এন্ট্রি পয়েন্ট হিসেবে ধরে নেয়। ওকে, আর সেকেন্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের প্রথম হচ্ছে লোভ, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভয়। এই যে ডিজিটাল অ্যারেস্ট একটা খুব ভয়াবহ বিষয় হিসেবে আমরা জানি, যে হঠাৎ করে কি একজন কল করে পুলিশের নাম করে বললো ডিজিটাল, ইউ আর আন্ডার ডিজিটাল অ্যারেস্ট। আর ডিজিটাল, এটার জন্য আমাদের বেসিক লটা জানার দরকার, যে ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু বিষয় ইন্ডিয়ান লিগাল সিস্টেমে এক্সিস্টই করে না। হয় পুলিশ আমার বাড়ির থেকে আমাকে কলার ধরে নিয়ে যাবে, বা আমাকে থানায় নেমন্তন্ন করে অ্যারেস্ট করবে, এই দুটোর মধ্যে একটা হবে, এর বাইরে আর কোনো দ্বিতীয় অপশন তো নেই। ফলে ডিজিটাল অ্যারেস্ট ডাজন্ট এক্সিস্ট। ফলে আমি বলি ডিজিটাল অ্যারেস্ট বলে যারা মানে যারা ফ্রডে শিকার হচ্ছেন, তারা হচ্ছেন ভারতবর্ষের সবচেয়ে বোকা বোকা মানুষ। সে যতই পয়সাওয়ালা, যতই নাম করা লোক হোক, তারা হচ্ছে সবচেয়ে অশিক্ষিত মানুষ যারা ডিজিটাল অ্যারেস্টে অ্যাফেক্টেড হচ্ছে। ঠিক আছে, এটাকে আর আমার মনে হয় না সুযোগ আছে বড় করার। তবে যত এই সাবজেক্টটাই এত ভাস্ট, যত বেশি বলো না কেন, দেয়ার আর এন নাম্বার অফ টপিক যেগুলোকে আমরা কভার করতে পারি, কিন্তু সেটা একটা পর্বে তো সম্ভব না। তাই এখানেই আপাতত শেষ করে দিতে হচ্ছে। কিন্তু বিয়ন্ড দ্য ব্ল্যাকবোর্ড চালু থাকবে, এরকম আরও অনেক মানুষকে আপনারা সঙ্গে পাবেন, যাদের থেকে নতুন কিছু জানার, নতুন কিছু শেখার অবশ্যই চান্সেস, পসিবিলিটিস থাকবে। আপনারা সকলে অবশ্যই চ্যানেলটা দেখুন, ফলো করুন, চোখ রাখুন যে আগামী দিনে আর নতুন কি কি আসছে। রাজর্ষিদা, তোমাকে অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য, এত কিছু জানানোর জন্য, নট অনলি স্টুডেন্টস, টিচার্সদেরও, যাতে তারা একদম অভিভাবকের মতো গাইড করতে পারেন আগামী দিনে। আমরা আপাতত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। ধন্যবাদ।